বড় দাদা হয়ে তুমি যেমন তোমার ছোট ভাইকে শাসন করেছো, তেমন দাদার মতো ছোট ভাইয়ের মান ভাঙিয়ে তাকে তোমাকেই ফিরিয়ে আনতে হবে। রানী, খোঁজ পেয়েছি অভয় নাকি গড়নহাটার কোনো বাড়িতে যায়, আজও সেখানে গেছে। আমি অস্তগরকে নিয়ে সেখানে যাচ্ছি, ও আমাকে বাড়িটা চিনিয়ে দেবে। মহিম, তুমি গড়নহাটা যাওয়ার আয়োজন করো, যাও। ভেবে তো প্রাণ বাঁচে না, হয় কি যে লাঞ্ছনা, ভেবে তো প্রাণ বাঁচে না। জিগেছে তার প্রেম গিয়েছে, পেরেতে মোর গেল না। হায় হায় কি যে লাঞ্ছনা, ভেবে তো প্রাণ বাঁচে না। হায় হায় কি যে লাঞ্ছনা, ভেবে তো প্রাণ বাঁচে না। সব ভুলেছি, কলঙ্ক দাগিয়ে দেখেছি। মান অপমান সব ভুলেছি, কলঙ্ক দাগিয়ে দেখেছি। নিজের হারায় মরেছি, পেরেতে মোর গেল না। নিজের হারায় মরেছি, পেরেতে মোর গেল না। হায় কি যে লাঞ্ছনা, ভেবে তো প্রাণ বাঁচে না। হায় 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 কি যে লাঞ্ছনা, ভেবে তো প্রাণ বাঁচে না। ভেবে তো প্রাণ বাঁচে না, ভেবে তো প্রাণ বাঁচে না। কি হলো সুরত, থেমে গেলে কেন? গাও, আবার শুরু করো তোমার গান। সুর আর সুরায় ভরিয়ে দাও আমার মন। জানো জানো সুর, তুমি যখন গান গাও না, আহা, আমি ভুলে যাই আমার সব কষ্ট বেদনা। তাই আমি ঠিক করেছি এই গড়নহাটার বাড়ি আমি তোমার নামে লিখে দেব। আপনার মেহেরবানি হুজুর। এমন রূপ তুমি কোথা থেকে পেলে সুরত? তোমার এই রূপ দেখে তো পূর্ণিমার চাঁদ। অভয়, তাহলে এই কারণে তুমি তোমার বউকে ফেলে এইখানে পড়ে আছো? ঘরের বউ চোখের জল ফেলছে আর তুমি এখানে বসে ফুর্তি করছো? দুশ্চরিত্র লম্পট কোথাকার। আর বংশের ছেলেরা কখনো এ পথে পা মারায়নি। ছাড়ো, তা নিচে নেমে গেছো অভয়। এত বড় অন্যায় করতে পারলে? ছাড়ো, তুমি বাইজি বাড়িতে পড়ে আছো, ওদিকে তোমার স্ত্রীকে সকলে মিলে দোষারোপ করছে। চলো চলো। আমার ছাড়ো, করছো কি? এর আগেও তুমি অনেকবার আমাকে অপমান করছো, কিন্তু প্রত্যেকবার আমি দাদা বলে মেনে নিয়েছি, কিন্তু এবার আর নয়। কি করবে? কি করবে তুমি? কি করার ক্ষমতা আছে? হ্যাঁ, কি করার ক্ষমতা আছে তোমার? চলো আমার সাথে। কি লড়বে? লাঠি, তরোয়াল? চলো চলো আমার সাথে। বাবুজি, বাবুজি।
আপনি কি? বারাণসীর বাই মহলে আপনি আসর বসান, আপনাকে যুগ্গি মান দিয়ে সেখানে পৌঁছে দেওয়া হবে। এটাই ছোট কর্তার হুকুম। এ বাড়িতে আপনার আর থাকা চলবে না। আদেশ অমান্য করলে কিন্তু। পালকি তৈরি আছে, খিড়কি দরজা দিয়ে বাইরে চলুন। এসো ছাড়ো, এসো ছাড়ো এসো আমার সাথে। দাদা, দাদা ছাড়ো। এই কে আছিস? দুটো তরোয়াল নিয়ে আয়। তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ দাদা। তবে সবার সামনে আমার চুপ করো। তুমি যে অন্যায় করেছো তার প্রায়শ্চিত্ত সকলের সামনেই তোমাকে করতে হবে। নাও তরোয়াল নাও। তুমি নাকি লাঠি খেলা, তরোয়াল খেলা সবকিছুতেই পারদর্শী। লাঠি তো একবার হেরেছো, এবার তরোয়ালটাও দেখে নাও। অভয়, এবারও তুমি হারবে, কারণ তোমার পথ অন্যায়ের পথ আর আমার ন্যায়ের। নাও। বার বেড়েছো না তুমি? হ্যাঁ, আজ এখানেই তোমাকে শেষ করবো। কেমন তার মেয়ে রে তুই বউ? কোন আকেলে তুই ঠাকুরপোকে যেতে দিলি? পায়ে ধরে আটকাতে পারলি নে? অভয় ঠাকুরপোর কাছে প্রতি পদে পদে অপদস্থ হচ্ছে। সে তো মনে মনে রাগে ফুঁসছে। সে কি কোনো ছেড়ে কথা কইবে ভেবেছিস? দিদি, রঘুবীর আছেন, তিনি রক্ষে করবেন। আর তিনি তো কোনো অন্যায় কাজ করতে যাননি, তবে তিনার কেন কোনো ক্ষতি হবে? আমি বরং ঠাকুর ঘরে যাই। তুইও আমার মতো মনে মনে ভয় পাচ্ছিস তো বউ? কেন যে ঠাকুরপো ওই অজানা জায়গায় যেতে গেল? যা বউ যা, তুই ঠাকুরের কাছে হত্যা দিয়ে পড়ে থাককে যা। পৌরাণিমা, তুমি একা কেন? ছোট কর্তা কোথায়? আগে ওস্তা করে আমাদের অভয়কর্তার কাছে নিয়ে গেছিল। সেখানে ছোট কর্তা আর অভয়কর্তার মধ্যে বেশ খানিকটা চেঁচামেচি হয়। কেন? অভয় ঠাকুরপো কোথায় গেছে?
আগে গড়ানহাটার এক বাড়িতে অভয়কর্তা গান শুনছিলেন, সেখানে ছোট কর্তা আর অভয়কর্তার মধ্যে খানিকটা ঝগড়া হয়। ছোট কর্তা ওনাকে টেনে আনছিলেন, আর আর এখন তো তারা তরোয়াল নিয়ে নেমে পড়েছেন। কি তরোয়াল? তরোয়াল নিয়ে যুদ্ধ? কি বলছো কি সর্দার? আমি বাইরে আছি পৌরাণিমা, কর্তারা যদি কেউ যেতে চান আমি নিয়ে যেতে পারি। এবার একখানা স্বপ্নেশী কাণ্ড হবে বউ, আমি তখন বলিনি। আমি যাই শাওরিমাকে গিয়ে বলি, সুর ঠাকুর না গেলে একখানা রক্তারক্তি কাণ্ড বাঁধবে। যাই। রঘুবীর, আপনারা বাড়ি ফেরত পাঠিয়ে দিন। আপনার দুটো পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি বড় মা, আমায় আপনারা বাড়ি ফেরত পাঠিয়ে দিন। আমি এখানে থাকতে পারবো না। ও নতুন বউ, ওঠো দেখি বাচ্চা, ওটো ওটো ওটো। শোনো মা, হ্যাঁ আমার কথা কানা শোনো, এমন করে কেঁদো নে। আচ্ছা আমি কটা কথা বলি, আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো মা, বিয়ের পর শোর ঘরই মেয়েদের নিজের ঘর হয়, আর বাপের ঘর তখন বরের ঘর হয়ে যায়। দেখো এই সংসার তো তোমার নিজের সংসার মা, আর তুমি হলে এই সংসারের নকি। তেনাকে দেখলেই যে আমার খুব ভয় করে, এমন ভয়ে ভয়ে আমি এখানে কেমন করে থাকবো। নতুন বউ, দেখো মা, অভয়ের মাথা একটু গরম, তোমার শাওরি ঠাকুরনও একটু কড়া দাঁচের মানুষ, কিন্তু তারা কেউই খারাপ মানুষ নন গো মা। হ্যাঁ তারা ভালো। দেখো বাচ্চা, তুমি তুমি বুঝতেই তো পারছো, তোমার বাপের ঘরের সঙ্গে তোমার শোর ঘরের একটু মন কষাকষি হয়েছিল, তার জন্য এমন দ্বারা সবকিছু হচ্ছে। ও নতুন বউ, সহ্য করো মা, একটু সহ্য করো। আমি তোমায় কইছি সব ঠিক হয়ে যাবে, দেখো মা সব কিছু ঠিক হয়ে যাবে। অমন করে কেঁদো নে মা। দেখো বাচ্চা, রাগারাগি হয়েছিল ঠিক, তবে রাগ তো আর কেউ চিরকাল পুষে রাখে নে মনে, বলো। দেখবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবাই সব কিছু ভুলে যাবে, রাগ পড়ে যাবে। ও নতুন বউ, আর কেঁদো নে, অমন করে কাঁদতে নেই। ও কি হলো বাচ্চা? দেখি তো, দেখি কি হচ্ছে। নতুন বউ, আমি তোমাকে কথা দিচ্ছি, এ বাড়িতে এমন কাজ তোমার সঙ্গে আর কেউ কখনো করবে না। আমি কথা দিচ্ছি তোমাকে। আমি বুঝতে পারিনি মা, বুঝতে পারলে
তোমার শাওরি ঠাউরনের সঙ্গে তোমাকে একা আমি কখনো থাকতে দিতুম নে মা, কখনো থাকতে দিতুম না। নিরঙ্গ না, হ্যাঁ? জোরে টিপতে বুঝে কষ্ট হচ্ছে, বাপের বাড়িতে কিছু করনি না? শুধু তো শাওরি মা নয়, তেনাকে কি করে সামলাবো? নতুন বউ, চোখে জন্মচ দেখিনি আর কেঁদো নে মা। দেখো অভয় ঘরে ফেরার সময় হলো, তোমার ভাসুরটাও গেছেন অভয়কে বাড়ি ফিরিয়ে আনতে। মা একখানা কথা ছিল, একটিবার এদিকে আসবেন? নতুন বউ, এসো তো আমার সঙ্গে, এসো এদিকে এসো, একদম কাঁদবে না কেমন? এখন এখানে একটু চুপটি করে বসো দেখিনি মা, বসো, আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ, তুমি এখানে বসো। বড় বৌমা, কি হয়েছে মা? মা সৌর ঠাকুরকে ডাকুন এক্ষুনি, সর্দারের সঙ্গে একবার চা গড়া নাটায়। গড়া নাটায় যাবে কেন? কি হয়েছে সেখানে? বড় বৌমা চুপ করে থেকো নে, বলো কি হয়েছে? শুনলুম সেখানে নাকি বিশাল গোল বেঁধেছে মা। ঠাকুরপো আর ছোট ঠাকুরপোর মধ্যে মারামারি হচ্ছে। হায় জনার্দন, কি শুরু করেছে চন্দ্র? মার পরিবারের ছেলেদের এত দূর অধঃপতন, ভাই ওই ভাইয়ের রক্ত ঝরাচ্ছ। পত্র ফেলো। এই অস্ত্র আর বাইক নিয়ে বাইরে চলে যাও। এই চলো। এ তোমার কেমন তর আচরণ? নিজের দাদাকে কেউ এভাবে মারে? তোমাদের দুজনের শরীরে যে মার বংশের রক্ত বইছে অভয়। আমাকে কেন দোষ দিচ্ছেন মেজর জ্যাঠামশাই? আগে আপনাদের অতি প্রিয় বাবু রাজচন্দ্র দাসকে জিজ্ঞেস করুন, হঠাৎ করে আমার ভালো মন্দের ভার নিতে কেন চাইছে? আরে এই বয়সে কি এইসব শাসন মানা যায়? অভয়, চুপ করো, এসব কি বলছো? শুনে খুশি হলাম ছোট খুড়া মশাই। অভয় আজকে আপনাদের সামনে যা বলছে তা সব সত্যি বলছে। হ্যাঁ, এটা সত্যি, আমি অভয়ের জীবনটা যাতে সঠিক পথে যায় তার দায়িত্ব নিয়েছিলাম। বিয়ের পর প্রথম রাতে স্ত্রীকে ফেলে সে কোথায় রাত কাটাচ্ছিল সেটা আপনাদেরকে বলতে চাই না। চোখের সামনে এত বড় অন্যায় দেখে দাদা হিসাবে আমি শাসন করব না? আপনারাই বলুন। মার বাড়িতে আজ পর্যন্ত মেয়েদের অসম্মান করা হয়েছে, হয় সেই কাজটাই করেছে। আমি সেটা কি করে মেনে নেই বলুন? মেনে না নেওয়ার অর্থ কিন্তু ভাইকে সকলের সামনে অপমান করা নয় চন্দ্র। অভয়,
তোমাকেও বলছি, আমরা আমাদের ঘরের বউদের সম্মান করি। তাদের চোখের জল এই সংসারে অমঙ্গল ডেকে আনে। তারা পূজা অর্চনা করেন বলেই এই মার পরিবারে আজও লক্ষ্মী অচলা। আমাদের নতুন বৌমা, তোমার স্ত্রী, তিনি এই সংসারে সদ্য এসেছেন, আমি তাকে নিয়ে এসেছি। আর কোনো অসম্মান কিন্তু আমি সহ্য করবো না অভয়। অন্যথায় আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি স্বীকার করছি বড় জ্যাঠামশাই, আমি অন্যায় করেছি, আমার অন্যায় হয়েছে। কিন্তু দাদা যে আমার বউয়ের সামনে আমাকে চড় মেরেছে সেটা অন্যায় নয়। অন্যায়, নিশ্চয়ই অন্যায়। চন্দ্রের এহেন ব্যবহার আমি কোনোভাবে সমর্থন করি না। চন্দ্র, তোমার যদি কিছু বলার থাকতো অভয়কে, তুমি তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলতে পারতে। সবার সামনে এই ঘটনা ঘটালে কেন? ভাইরা ভাইরা ব্যবসা দেখবো নাকি তোমাদের এই ঝগড়া সামলাবো? একটা কথা পরিষ্কার দুই ভাইকে জানিয়ে দিচ্ছি, এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনোভাবে না হয়। এরকমের কি হলো? আমি তেমনটা চাইনি। তুমি যেভাবে হোক তেনাদের বেরিয়ে দাও রকমে, যেভাবে হোক বেরিয়ে দাও, তেনাদের রক্ষে করো। তুমি কৃপা করো রকমে, কোনো অনর্থ যেন না হয়। এখন আর হাউতাস করে কি হবে শুনি? হ্যাঁ, কতবার বলেছিলুম স্বামীকে সব কথা বলতে নেই, বলতে নেই। তুই জানিস নে ঠাকুরপো মেয়েদের ওপর অবিচার দেখলে মাথা ঠান্ডা রাখতে পারে না, তবুও কেন এমন? ঠাকুরপো, ঠাকুরপো, কি এত রক্ত? তুমি তুমি চলো, চলো বসবে, চলো শিগগিরই বসবে, চলো। বোঠান, আপনি ব্যস্ত হবেন না, কিছুই হয়নি, সামান্য একটু কেটে গেছে। বৌদি ঠাকুরপোর রক্ত মুছে পরিষ্কার করে দে, আমি হলুদ বেটে আনি, কাটা জায়গায় লাগাতে হবে তো। এত রক্ত কি হয়েছে আপনার? ভয় পাচ্ছ? আরে বাবা, তরোয়াল খেলতে গেলে একটু একটু কাটে, তুমি তো অনেক সাহসী, এইটুকু রক্ত দেখে এত ভয় পেয়ে গেলে। যাও, একটু গরম জল, একটা পরিষ্কার কাপড় নিয়ে এসো। আরে বাবা, আমার কিছু হয়নি, যাও।
সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। আমাকে যেন আর এভাবে ক্লান্তি না দূর করতে হয়। আমার বড় ভয় করে। নেবু, প্রলেপটা কাটা জায়গায় লাগিয়ে দে, ধর। আর এই অবস্থায় বেশি ঠাকুরপুর কাছাকাছি যাস নে। ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভুলি না সে ছলে প্রেমের কৌশলে, জিনিব তোমারি মন। ওহে প্রাণাধিকে রাজেশ্বরী, জিনিব তোমারি মন। বড় মা এটা নাগিয়ে দিতে কইলেন, নাগিয়ে দেব? কি এনেছে সব? ওষুধ? কি হবে ওসব দিয়ে? যা কিছু হয়েছে তার জন্য তো তুমিই দায়ী। বড় মার কাছে কি কি বলেছ আমার নামে? আমি কিছু বলিনি, আপনি আমার কথা কেন বিশ্বাস করুন। বিশ্বাস? আরে তোমার উপর বিশ্বাস? বাবু রাজচন্দ্র দাসের তো দরদ উঠলে পড়ছো তোমার উপর। আবার হলুদ নিয়ে এসেছো আমাকে লাগাবে বলে। হলুদ? যাও গিয়ে একটু লঙ্কা বাটা নিয়ে এসো যাতে আরো জ্বলে। ওই জ্বালা দিয়ে আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুনটা আমি জ্বালিয়ে রাখতে চাই। যাও। কি করলেন আপনি? অমন করে হলুদের পাটিখানা চুরি ফেলে দিলেন। লোক চাইছো আমার কাছে? তোবার বেড়েছো যে তুমি আমাকে না 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 আমাকে আর বাড়তে দেওয়া যায় না। তুমি আমার গলার কাঁটা হয়ে আছো, না পারছি গিলতে, না পারছি ওগড়াতে। আমি তো চাইনি, আমি তো শুধু। চুপ! মুখে মুখে কথা বলে না মুখ ভেঙে। তুমি এত নিচে নেমে গেছো, ঘরের বউয়ের গায়ে হাত তুলছো। এর শাস্তি তুমি হাতে হাতে নাও। যাও যাও যাও, আমার চোখের সামনে দেখে সরে যাও। যাও যাও যাও। কি হলো? যাও। বাবু রাজচন্দ্র দাস, তুমি আজ যা করলে তার কোনো ক্ষমা নেই। এর দাম তোমাকে দিতেই হবে, নইলে আমি অভয়চন্দ্র নই। আমি তোমাকে ছাড়বো না। আমাকে অপমান করা, হ্যাঁ? আমাকে অপমানের শোধ আমি 10 গুণ তুলব। দেখেই তুমি কি করতে পারো। বঙ্কুর মুখে তোমার সুসংবাদটা পেলাম বেরাদর।
শুভ কামনা জানাচ্ছি তোমার সন্তান যেন সুস্থ ও স্বাভাবিকভাবেই বড় হতে পারে। রামমোহন বাবু, আপনি নিশ্চয়ই শুধুমাত্র এই কারণে আমাকে ডেকে পাঠাননি। না হে রাজচন্দ্র, শুধু শুভেচ্ছা জানানোর জন্য তোমাকে এখানে ডেকে পাঠাইনি। তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি অন্য একটা কারণে। আজ তোমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেব, এখনই এসে পড়বে। এই দেখো, বলতে বলতে এসে গেছেন। আসুন রেফারেন্ট কেরি। নমস্কার বিদ্যালঙ্কার মশাই। রাজচন্দ্র, কি সব কুশল তো? আগে বিদ্যালঙ্কার মশাই, আপনার শরীর কুশল আছে তো? আলাপ করিয়ে দিই। ইনি হলেন রাজচন্দ্র দাস, বিখ্যাত ব্যবসায়ী বাবু প্রীতরাম মারের সুপুত্র। আর রাজচন্দ্র, উনি হলেন উইলিয়াম কেরি। আপনি মিস্টার উইলিয়াম কেরি? শুনেছি আপনার মুদ্রণ যন্ত্র থেকেই তো প্রভু যিশুর পবিত্র জীবনী বইখানা চেপে বেরিয়েছে। আমি অবশ্য আপনার ওই বইখানা বাড়ির সকলকে দেখিয়েছি। শুনেছি আপনার ওই মুদ্রণ যন্ত্র থেকে নাকি আবার কীর্তিবাসী রামায়ণ চেপে বেরিয়েছে। আপনার সঙ্গে দেখা হইয়া খুবই প্রীত হইলাম বাবু রাজচন্দ্র। আপনি দেখেছি আমার বিষয়ে অনেক কিছুই জানিয়েছেন। এদিকে বলছেন দেখছি, আবার বলছেন জানিয়েছেন। আগে স্থির করুন, সাধু না চলিত, কোন ভাষায় বলিবেন? আমার বাংলা ভাষা লইয়া আপনারা আবার তামাশা শুরু করিয়া দিলেন। ক্ষমা করিবেন, একটু রসিকতা করছিলাম। তবে এটা ঠিক, আপনার মতো ভালো পরিষ্কার বাংলা কিন্তু অন্য কোনো সাহেব বলতে পারবে না। বুঝলে হে রাজচন্দ্র, কেরি সাহেবের অবদান প্রচুর। তিনি এই সমাজের দুস্থ নারীদের জন্য শ্রীরামপুরে একটি আশ্রম তৈরি করেছেন। রাজচন্দ্র, যদি সম্ভব হয় ওই মেয়েদের প্রয়োজনে কেরি সাহেবকে সাহায্য করো। অবশ্যই করব রামমোহন বাবু। কেরি সাহেব, আপনাকে জানাই, রাজচন্দ্রের স্ত্রী খুবই সাহসী আর মহিয়সী নারী। সে অতি সাধারণ গ্রাম থেকে উঠে আসে একটি মেয়ে, শুনে শুনে রামায়ণ মুখস্থ করে ফেলেছে। শুধু তাই নয়, সতী হতে যাওয়া মেয়েকে আশ্রয় দিয়েছেন। বলির পশু পর্যন্ত তার করুণা থেকে বঞ্চিত হয়নি। এমন মহিয়সী নারী যদি আমাদের বাংলাদেশে আরো কয়েকটা থাকতো, তাহলে আমাদের দেশের মেয়েদের এই দুর্দশা হতো না। বাবু রাজচন্দ্র, আমি এইরকম একজন মহিয়সী নারীকে একটি ছোট্ট ক্ষুদ্র উপহার দিয়ে আমি নিজেকে কৃতজ্ঞ বোধ করব। কি করছেন? এই বইয়ের তো অনেক মূল্য। উপহারের কোনো মূল্য হয় না শ্রীযুক্ত দাস। আপনি দয়া করিয়া এই বইটি আপনার স্ত্রীর হাতে তুলিয়া দিয়া বলিবেন যে ওনাকে দেওয়া এটি আমার একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ। অবশ্যই জানাবো। তবে আপনার যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। দেখ তো বউ, আর কি দিতে হবে? ও দিদি, তুমি দেখো না। ও মা, আমি কেন দেখবো? আর দুদিন পরে ছেলে পুলের মা হবে, আর এখনো আমাকে দেখতে হবে সব? তুমি তো ভালো বোঝো যে কি চাই না চাই। দেখেছিস, কথায় কথায় বলতে ভুলেই গেছি। ঠাকুরপোর গন্ধ তেলের শিশি আর আতরের শিশিটাও দিতে হবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। দিদি, আসবো? উমা তুমি এসো এসো, ভেতরে এসো। তুমি কি বাইরের লোক নাকি যে অনুমতি নিয়ে ঘরে আসবে? এসো। সব কোচকাজ হচ্ছে কেন গো? হ্যাঁ রে, তোর এই দিদির তো ছেলে পুলে হবে, আর এই সময় স্বামীকে কাছে থাকতে নেই, তাই আলাদা থাকার ব্যবস্থা হচ্ছে। ও মা, তাই নাকি? আচ্ছা, আমি এখানে একটু থাকবো গো। কেন গো, আমি এখানে থাকলে কি কোনো অসুবিধে হবে? ও মা, না না, অসুবিধা হবে কেন? তুই থাক না, বস, চল।
ভালোই তো হবে, আমরা তিনজনে মিলে গল্প করতে করতে কাজ করব। আচ্ছা বোন, তুমি এই বাড়িতে আসার আগে চন্দনের সব গোছগাছ হয়েছে তো? কিছু ভুলে যাসনি তো? দেখিস বাবা, চন্দন না হলে যে কোনো অজুহাতে ঘরে ঢুকে পড়বে। আমি তো সব গুছিয়ে দিয়েছি ফুল ঠাকমা। এবার যদি ঠাকুরপো বউকে দেখতে না পেয়ে হাঁপিয়ে উঠে এই ঘরে চলে আসে, দৌড়ে পাহারা বসিয়ে দেব। ছেলেপুলে না হওয়া পর্যন্ত চন্দন যেন ঘরে ঢুকতে না পারে। আর চন্দন যদি ঘরে ঢুকেও পড়ে, কাছে ঘেঁষতে দিবি নে। মনে থাকবে নাকি স্বামীকে দেখে একেবারে জল হয়ে যাবে? হুমা, তুইও আছিস? দিদির সঙ্গে থাক, মনটা ভালো হবে। যাই রে, মেলা কাজ পড়ে আছে। কেমন? হ্যাঁ গো দিদি, টিনার কি এ ঘরে আসা একেবারে বারণ? কেন রে? স্বামী কাছে নেই বলে কি পরানটা ফেটে যাচ্ছে? তুইও হাসছিস? জানি। এই দেখো কি এনেছি। ও, বৌঠানও আছেন দেখছি। বৌঠান, এই বইটা এনেছি। কি বই বলুন তো? ও মা, আমি কি পড়তে পারি নাকি? এই জন্য তো বলি আপনাদের দুজনকে লেখাপড়া শিখতে। ওসব কুসংস্কার ভুলে যান। রক্ষে করো বাবু, এই বুড়ো বয়স আমি লেখাপড়ার মধ্যে নেই। এটা কি? বৌঠান, এসব গুছানো হচ্ছে কেন? আজ থেকে তোমাকে অন্য ঘরে থাকতে হবে, এই ঘরে আসতে পারবে না। মানে? দেখেছিস তো বউ, তোর স্বামী অন্য ঘরে থাকার কথা শুনে মুখটা কেমন শুকিয়ে গেল। আরে বাবা, পাকাপাকি তোমাদের বিচ্ছেদ ঘটাচ্ছি না। যতদিন না ছেলেপুলে হচ্ছে ততদিন তুমি অন্য ঘরে থাকবে। আশ্চর্য ব্যাপার, এই কাজ করতে কে বলেছে? আমি বলেছি। চন্দন আজ থেকে এ ঘরে থাকতে পারবে না। দাই এই কথা বলে গেছে। দাই? দায়ের কথায় এখন আমাকে ঘর বদলাতে হবে? দাই কি বোঝে ফুল ঠাকুমা? অবাক করলি চন্দন? দাই বুঝবে না তো তুই বুঝবি কোকা হওয়ার ব্যাপারটা? সে স্পষ্ট কথা বলে গেছে, চন্দন এখানে থাকতে পারবে না যতদিন না কোকা হচ্ছে। তার এই পরামর্শ আমি মানতে পারছি না ফুল ঠাকুমা। তোমাদের ওই সুন্দরী দায়ের হাতে রানীর বাচ্চা হবে না। রানীর বাচ্চা হবে মিড ওয়াইফের হাতে। কি? সেটা আবার কি? মিড ওয়াইফ তোমাদের ভাষায় যাকে বলে দাই। তবে মেম দাই। কপাল! বউয়ের দাই হবে কিনা? হ্যাঁ হবে, কারণ তারা অনেক কিছু জানে। মেম দাইদের হাতে বাচ্চা হওয়াটা অনেক ভালো, কারণ তারা চিকিৎসা বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে। এতদিন এই দায়ের হাতে কত ছেলেপুলে হলো, তুইও হয়েছিস, আর তাকে এখন বাতিল করবি ওই মিউইকের জন্য? এত অনাচার অনাসৃষ্টি কথা কেউ শুনেছে? এবার থেকে শুনবে। কেন? আমার দাদার সময় আর আমার যখন মাথা ফাটলো তখন কি সাহেব ডাক্তার আসেনি? তাহলে মেম দাই আসতে ক্ষতি কি? ঠাকুরপো, সেটা তো অন্য ব্যাপার ছিল। তোমাদের তখন অসুখ করেছিল, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ানোর জন্য মেম সাহেব আসবে, সেটা কি কেউ মেনে নেবে বলো? বোঠান, সময় অনেক পাল্টে গেছে।
আজ পশ্চিমী সংস্কৃতি অনেক দূর এগিয়ে গেছে, তাদের চিকিৎসা বিজ্ঞানও অনেক এগিয়েছে। সাহেবদের ভালোটা নিতে ক্ষতি কি? আমি বরং দেরি না করে একজন মিডওয়াইফের ব্যবস্থা করি, মানে মেমদাই। কেলেঙ্কারি হয়ে যাবে রে বউ। আমি না চন্দরকে নিয়ে একেবারে পাগল হয়ে যাব। বলে কিনা খোকা হবে মেমদায়ের হাতে। হা কপাল।